শহরের সবচেয়ে আলিশান এলাকায় ছড়িয়ে থাকা মেহতা ভিলা দূর থেকেই তার রয়্যাল চমক দিয়ে মানুষকে নিজের দিকে টেনে নিত। এই বাড়ির মালকিন ছিলেন আরজা মেহতা, বয়স প্রায় ২৮ বছর, আত্মবিশ্বাসী, তীক্ষ্ণ মেধার অধিকারী এবং অত্যন্ত সুন্দরী। তার মুখে সবসময় একটা শান্ত হাসি লেগে থাকত, কিন্তু তার হৃদয়ের ভিতরে ছিল এক গভীর শূন্যতা। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় তিনি তার বাগদত্তকে হারিয়েছিলেন এবং তারপর থেকে নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছিলেন। বাইরে থেকে তার জীবন পারফেক্ট মনে হতো, কিন্তু ভিতর থেকে তিনি পুরোপুরি একা ছিলেন। সেই শহরেরই এক কোণে থাকত অর্জুন, এক গরিব ছেলে যে তার ছোট পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য দিন-রাত পরিশ্রম করত। বাবা অসুস্থ ছিলেন এবং ঘরের অবস্থা এত খারাপ ছিল যে অনেক সময় খাবারও কষ্ট করে জুটত। একদিন বাধ্য হয়ে কাজের খোঁজে সে মেহতা ভিলার গেট পর্যন্ত পৌঁছে গেল। তার কাপড় সাধারণ ছিল এবং মুখে ক্লান্তি স্পষ্ট ফুটে উঠছিল, কিন্তু চোখে ছিল সততা এবং আশা। গার্ড তাকে বারবার ভিতরে যেতে বাধা দিচ্ছিল। তখন ভিতর থেকে একটা সাদা গাড়ি এসে থামল এবং তা থেকে আরজা নেমে এলেন। তিনি সেই ছেলেকে দেখলেন যে বারবার অনুরোধ করছিল তাকে কোনো কাজ দিয়ে দিতে। আরজা কিছুক্ষণ তাকে দেখলেন এবং তারপর ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? ছেলেটি মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমার নাম অর্জুন। আমি যে কোনো কাজ করতে পারব, শুধু আমাকে কাজ দিয়ে দিন। আরজা তার চোখে ঝলকানো সততা অনুভব করলেন এবং বেশি না ভেবে তাকে বাড়িতে কাজ দিয়ে দিলেন। সেই দিন থেকে অর্জুনের জীবন বদলে গেল। শুরুতে তাকে ছোটখাটো কাজ দেওয়া হতো, যেমন বাগান পরিষ্কার করা, গাড়ি ধোয়া এবং মালপত্র তোলা। কিন্তু কয়েক দিনের মধ্যেই বাড়ির বাকি স্টাফের মনে হতে লাগল যে অর্জুন অন্যদের থেকে আলাদা। সে কম কথা বলতো, কিন্তু প্রত্যেক কাজ পুরো নিষ্ঠা এবং সততার সাথে করত। কখনো অভিযোগ করত না এবং প্রত্যেক দায়িত্ব পুরোপুরি পালন করত। ধীরে ধীরে আরজার নজরও তার দিকে যেতে লাগল। তিনি লক্ষ্য করলেন যে এই ছেলে শুধু পরিশ্রমীই নয়, বরং খুব বুদ্ধিমানও। একদিন সকালে আরজা অফিস যাওয়ার জন্য নিচে নামলেন। তখন দেখলেন ড্রাইভার আসেনি এবং তাকে একটা জরুরি মিটিংয়ে বেরোতে হবে। তখন অর্জুন এগিয়ে এসে বলল, আপনি যদি বলেন তো আমি আপনাকে পৌঁছে দিতে পারি। আরজা একটু ভাবলেন, কিন্তু সময় কম ছিল, তাই তিনি রাজি হয়ে গেলেন। রাস্তায় অর্জুন খুব সাবধানে গাড়ি চালালো এবং আরজার প্রথমবার মনে হল যে এই ছেলে বিশ্বাসযোগ্য। সেই দিনের পর থেকে ধীরে ধীরে অর্জুনকে বাড়ির অনেক দায়িত্ব দেওয়া শুরু হলো। কিন্তু আসল গল্প দিনে নয়, রাতে শুরু হতে যাচ্ছিল। দিনভর কাজে ব্যস্ত থাকা আরজা যখন রাতে নিজের ঘরে একা হতেন, তখন তার অতীত সম্পর্কের স্মৃতি তাকে কষ্ট দিত। অনেকবার তিনি বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ অন্ধকারের দিকে তাকিয়ে থাকতেন। তার মনে হতো জীবন খুব লম্বা এবং খুব খালি হয়ে গেছে। এক রাত প্রায় 11টার কথা, পুরো বাড়িতে নিস্তব্ধতা। তখন আরজা নিচে কিচেনে পানি নিতে এলেন এবং সেখানে দেখলেন অর্জুন এখনও জেগে আছে এবং চুপচাপ বাসন মাজছে। আরজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি এখনো ঘুমাওনি? অর্জুন একটু ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম, কাজ শেষ করছিলাম। আরজা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হঠাৎ জিজ্ঞাসা করলেন, তোমার নিজের বাড়ির কথা মনে পড়ে না? অর্জুন হালকা হাসি সহকারে বলল, মনে তো পড়ে ম্যাডাম, কিন্তু সেখানকার অবস্থা এমন যে ফিরে যাওয়াও কঠিন। আরজা প্রথমবার তার জীবনের সত্যতা অনুভব করলেন এবং দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। সেই রাতে তাদের কথা বেশি লম্বা হয়নি, কিন্তু একটা ছোট বিশ্বাস তৈরি হয়েছিল। ধীরে ধীরে এই ফিসফিসানি পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল এবং লোকেরা নিজেদের মতো করে গল্প বানাতে লাগল। কেউ বলল ম্যাডাম সেই ছেলের ওপর অতিরিক্ত বিশ্বাস করেন, কেউ বলল রাতে দুজনে অনেকক্ষণ একসাথে থাকেন। কিন্তু এসব কথা থেকে সম্পূর্ণ অজানা আরজা ও অর্জুন তাদের নিজেদের দুনিয়ায় ছিলেন। তাদের কোনো ধারণাই ছিল না যে তাদের সাধারণ কথাবার্তাকে লোকেরা কি চোখে দেখছে। আর এটাই ছিল সেই শুরু, যেখান থেকে এমন একটা গল্প জন্ম নিতে যাচ্ছিল যার প্রতিধ্বনি শীঘ্রই পুরো শহরে শোনা যাবে।
ভিলা বাইরে থেকে যতটা শান্ত এবং জমকালো দেখাত, ভিতরে ততটাই দ্রুত ছড়িয়ে পড়ছিল অপবাদের জাল। নৌকরদের ছোট ছোট কথা এখন ধীরে ধীরে পুরো এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠছিল। কাজের মহিলা সুনিতা এবং চৌকিদার মোহন যখনই একা মিলত, তাদের কথা সবসময় আরজা ও অর্জুনের উপর এসে থেমে যেত। এরপর থেকে মাঝে মাঝে এমন হতে লাগল যে যখনই আরিয়ার ঘুম আসত না, তিনি নিচে চলে আসতেন এবং সেখানে প্রায়ই অর্জুনকে পেয়ে যেতেন। ধীরে ধীরে দুজনের মধ্যে ছোট ছোট কথাবার্তা শুরু হলো। কখনো আরিয়া তার কাজের চাপের কথা বলতেন, কখনো পুরনো দিনের কথা স্মরণ করতেন, আর অর্জুন সবসময় চুপচাপ শুনত। সে তার সীমার মধ্যে থাকত এবং সবসময় মালিক ও নৌকরের সম্পর্কের মর্যাদা বুঝত। কিন্তু বাড়ির বাকি লোকদের নজর এখন বদলাতে শুরু করেছিল। এক রাতে কাজের মহিলা সুনিতা চৌকিদার মোহনকে আস্তে আস্তে বলল, তুমি লক্ষ্য করেছ তো, ম্যাডাম প্রায়ই রাতে নিচে আসেন এবং অর্জুনও সেখানে থাকে। মোহন হালকা হেসে বলল, হ্যাঁ, আমিও দেখেছি, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। এক সকালে সুনিতা বাসন ধোয়ার সময় নিচু স্বরে বলল, কাল রাতে আমি নিজের চোখে দেখেছি ম্যাডাম এবং অর্জুন কিচেনে অনেকক্ষণ একসাথে ছিলেন। মোহন ভুরু তুলে জিজ্ঞাসা করল, সত্যি? সুনিতা মাথা নাড়ল এবং বলল, এখন তো স্পষ্ট কিছু একটা চলছে। মোহন হালকা হেসে বলল, বড় লোকদের ব্যাপার, বাইরে একরকম দেখায়, ভিতরে আর একরকম হয়। এই কথাই যথেষ্ট ছিল। কয়েকদিনের মধ্যে এই কথা বাড়ির চার দেওয়ালের বাইরে বেরিয়ে আশেপাশের গলি এবং চায়ের দোকান পর্যন্ত পৌঁছে গেল। লোকেরা মেহতা ভিলার দিকে ইশারা করে ফিস ফিস করে কথা বলতে লাগল। কেউ বলতো ওই বাড়িটাই যেখানে রাতে মালকিন আর নৌকর একসাথে থাকে। কেউ বলতো আমিরিতে মানুষ যা খুশি করতে পারে। সমাজ সত্য জানার চেয়ে গল্প বানাতে বেশি মজা পায়। এখানেও তাই হচ্ছিল। ইতোমধ্যে আরজা এসব কথা থেকে সম্পূর্ণ অজানা, তার কাজে ব্যস্ত ছিলেন। দিনভর মিটিং, প্রজেক্ট এবং ব্যবসায়িক দায়িত্বে নিজেকে ডুবিয়ে রাখতেন। কিন্তু রাতের নীরবতা এখনও তার সাথে ছিল। এক রাতে হালকা বৃষ্টি হচ্ছিল, আকাশে মেঘ ডাকছিল এবং আরজা তার ঘরে একা বসে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। তার হাতে তার প্রাক্তন বাগদত্তের একটা ছবি ছিল এবং চোখে হালকা জল। তিনি ধীরে ধীরে বললেন, কাশ সব আগের মতো হতো। তখন হঠাৎ তার মাথা ঘুরে গেল এবং তিনি চেয়ারে বসে পড়লেন। কিছুক্ষণ পর তিনি পানি নেয়ার জন্য নিচে কিচেনে গেলেন। সেই সময় অর্জুন সেখানে উপস্থিত ছিল। সে তাড়াতাড়ি লক্ষ্য করল যে আরজার শরীর ঠিক নেই। সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল, ম্যাডাম, আপনি ঠিক আছেন? আরজা ধীর স্বরে বললেন, শুধু একটু মাথা ঘুরছে। অর্জুন তাড়াতাড়ি পানি দিল এবং চেয়ার টেনে বসতে বলল। সে সাহস করে বলল, আপনি বললে আমি ডাক্তার ডেকে আনি। আরজা মানা করলেন, কিন্তু তার অবস্থা দেখে অর্জুন সেখানেই দাঁড়িয়ে রইল। সে বলল, আমি চা বানিয়ে দিচ্ছি, হয়তো আরাম পাবেন। আরজা হালকা মাথা নাড়লেন। অর্জুন চা বানাতে লাগল এবং ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। কিন্তু তাদের জানা ছিল না যে দরজার কাছে দাঁড়িয়ে সুনিতা এসব দেখছিল। সে দেখল যে রাতের নিস্তব্ধতায় ম্যাডাম এবং নৌকর একসাথে দাঁড়িয়ে আছে, আর তার জন্য এটুকুই যথেষ্ট ছিল। পরের দিন সকালে সে এই কথা পুরো স্টাফকে এমনভাবে বলল যেন সে কোনো বড় রহস্য ধরে ফেলেছে। সে বলল, আমি নিজের চোখে দেখেছি, অনেক রাত পর্যন্ত দুজনে একসাথে ছিল এবং অর্জুন ম্যাডামের খুব যত্ন নিচ্ছিল। বাকি নৌকররা এই কথায় নিজেদের মতো করে মশলা যোগ করল এবং দেখতে দেখতে এই খবর আরও ছড়িয়ে পড়ল। কয়েকদিনের মধ্যে এই কথা শহরের অন্য অংশে পৌঁছে গেল এবং শেষ পর্যন্ত আরজার পরিবার পর্যন্ত পৌঁছাল। এক দুপুরে আরজা তার অফিসে বসেছিলেন। তখন তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তার বড় ভাই রোহন মেহতার নাম ছিল। তিনি কল ধরলেন, কিন্তু অন্য প্রান্ত থেকে আসা গলা স্বাভাবিক ছিল না। রোহনের গলায় রাগ এবং চিন্তা দুটোই ছিল। সে সরাসরি বলল, আরজা, আমাকে তোমার কাছ থেকে কিছু জানতে হবে এবং আশা করি তুমি সত্যি বলবে। আরজা একটু অবাক হয়ে বললেন, কি হয়েছে ভাইয়া? কিছুক্ষণ নীরবতার পর রোহন বলল, এটা কি সত্যি যে তোমার বাড়িতে কাজ করা সেই ছেলের সাথে তোমার নাম জড়িয়ে যাচ্ছে? এই কথা শুনে আরজার হাত থেমে গেল এবং তার হৃদয় দ্রুত ধরফর করতে লাগল।
তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, লোকেরা কি বলছে? রোহন ভারী গলায় বলল, লোকেরা বলছে তোমার এবং সেই ছেলের সম্পর্ক সাধারণ নয়। এটা শুনে আরিয়ার মুখের রং উড়ে গেল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে দুনিয়া তার এবং অর্জুনের সাধারণ মানবিক কথাবার্তাকে এত নোংরা রূপ দিতে পারে। ঠিক সেই সময় মেহতাবিলার বাইরে দাঁড়িয়ে অর্জুন অজান্তেই এমন কিছু কথা শুনতে যাচ্ছিল যা তার হৃদয়কে ভিতর পর্যন্ত নাড়িয়ে দেবে। আর এখান থেকেই এই গল্পের সবচেয়ে কঠিন মোড় শুরু হতে যাচ্ছিল। আরিয়ার ভাই রোহনের ফোন কেটে গিয়েছিল, কিন্তু তার কথাগুলো যেন আরিয়ার মাথায় বাজতেই থাকল। তিনি বুঝতে পারছিলেন না যে লোকেরা তার এবং অর্জুনের নির্দোষ কথাবার্তাকে এত ভুলভাবে বুঝল কি করে। সেই সন্ধ্যায় ভারাক্রান্ত মনে তিনি মেহতাভিলায় ফিরলেন। যখনই গাড়ি গেটের ভিতর ঢুকল, অর্জুন দৌড়ে গেট খুলতে এলো। কিন্তু আজ প্রথমবার আরিয়ার চোখে সেই পুরনো স্বস্তির দৃষ্টি ছিল না। তিনি শুধু হালকা করে তাকালেন এবং কিছু না বলে ভিতরে চলে গেলেন। অর্জুন সেখানেই দাঁড়িয়ে রইল এবং তার মনে হল কিছু একটা বদলে গেছে। সেই রাতে বাড়ির পরিবেশ অদ্ভুত শান্ত ছিল। কিচেনে কাজ করতে করতে অর্জুন অনেকবার চিন্তায় পড়ে যাচ্ছিল যে আসলে ভুলটা কোথায় হয়েছে। তখন পিছন থেকে সুনিতা এবং মোহনের নিচু গলা শোনা গেল। সুনিতা বলল, এখন তো কথা উপর পর্যন্ত পৌঁছে গেছে। মোহন বলল, হ্যাঁ, শুনেছি ম্যাডামের ভাই খুব রাগ করেছেন। অর্জুন এসব শুনে ফেলল, কিন্তু কিছু বলল না এবং চুপচাপ কাজ করে যেতে লাগল। পরের দিন সকালে আরজা অফিস যাওয়ার জন্য নিচে নামলেন। তার মুখ আগের চেয়ে আরও গম্ভীর ছিল। তিনি ড্রাইভারকে তাড়াতাড়ি আসতে বললেন, কিন্তু অর্জুন চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। তার মনে হল আরজা তার সাথে কিছু বলতে চান, কিন্তু তিনি চুপ রইলেন এবং চলে গেলেন। সেই দিন প্রথমবার অর্জুনের মনে হল যে এই বাড়িতে তার উপস্থিতি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যায় যখন সে বাগানে কাজ করছিল, তখন সুনিতা কাছে এসে খোঁচাতে লাগল। সুনিতা বলল, এখন তো তোমার বেশ মজা, বড়লোকের বাড়িতে নাম চলছে। অর্জুন শান্ত স্বরে বলল, আমি শুধু আমার কাজ করি। কিন্তু সুনিতা হেসে উঠল এবং বলল, কাজ তো সবাই করে, কিন্তু চোখগুলো অন্য গল্প বলছে। এটা শুনে অর্জুনের হাত থেমে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। সেই রাতে আরজা দেরিতে বাড়ি ফিরলেন এবং সোজা নিজের ঘরে চলে গেলেন। অর্জুন কিচেনে দাঁড়িয়ে তাকে দেখছিল, কিন্তু এবার সে কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। রাত প্রায় 12টার সময় যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়েছে, তখন আরজা নিচে নামলেন। তিনি সোজা কিচেনে গেলেন এবং সেখানে অর্জুনকে দেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীর স্বরে বললেন, তুমি কি শুনেছ লোকেরা কি বলছে? অর্জুন মাথা নিচু করে বলল, হ্যাঁ ম্যাডাম। আরজা গভীর শ্বাস নিয়ে বললেন, আর তুমি কি ভাবো? এই প্রশ্নটা অর্জুনের হৃদয়কে ছুঁয়ে গেল। সে বলল, ম্যাডাম, আমি এতটুকু জানি যে আমি কখনো খারাপ উদ্দেশ্য রাখিনি। আমি শুধু আমার কাজ করি এবং আপনার সম্মানের সবসময় খেয়াল রেখেছি। আরজা তার চোখের দিকে তাকিয়ে রইলেন এবং প্রথমবার অনুভব করলেন যে এই ছেলে যতটা সরল দেখায় ততটাই শক্তিশালীও। কিন্তু তখনই হঠাৎ বাইরে গেটে একটা গাড়ি এসে থামল এবং সেটা আরজার ভাই রোহন। সে রাগে সোজা ভিতরে ঢুকে এসে বলতে লাগল, এসব কি চলছে আরজা? তোমার কি বুঝতে পারছো না লোকেরা কি বলছে? সে অর্জুনের দিকে রাগ করে তাকিয়ে বলল, তুমি তোমার সীমায় থাকো। অর্জুন কিছু বলল না, শুধু মাথা নিচু করে নিল। আরজা তাড়াতাড়ি বললেন, ভাইয়া, আপনি ভুল বুঝছেন। কিন্তু রোহন থামল না। সে বলল, পুরো শহরে তোমার সম্মান নিয়ে কথা হচ্ছে আর তুমি চুপ করে আছো। এটা শুনে আরজার চোখে জল চলে এলো এবং তিনি প্রথমবার উঁচু গলায় বললেন, থামুন ভাইয়া, আপনি সত্য না জেনে কারো উপর অভিযোগ করতে পারেন না। ঘরে নীরবতা নেমে এলো। রোহন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, যদি সত্যিই তাই হয় তাহলে প্রমাণ করো, আর যদি না হয় তাহলে এই ছেলেকে এখান থেকে চলে যেতে হবে। এটা শুনে অর্জুনের মুখে কষ্ট স্পষ্ট দেখা গেল। সে ধীরে ধীরে বলল,
আমি চাই না আমার কারণে ম্যাডামের সম্মান খারাপ হয়। আমি চলে যাব। কিন্তু তখন আরজা প্রথমবার দৃঢ় স্বরে বললেন, তুমি কোথাও যাবে না। এটা শুনে সবাই চমকে উঠল। আরজা আরও বললেন, কারণ যে কেউ কোনো ভুল করেনি তার পালানোর দরকার হয় না। ঘরে আবার নীরবতা নেমে এলো, কিন্তু এই নীরবতায় এক নতুন সত্য জন্ম নিচ্ছিল, এমন এক সত্য যা অপবাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর এখান থেকেই এই গল্পের আসল পরীক্ষা শুরু হতে যাচ্ছিল। রোহনের সামনে ঘরে ভারী নীরবতা ছড়িয়ে পড়েছিল। তার চোখে রাগ ছিল, কিন্তু প্রথমবার আরজার গলায় এমন আত্মবিশ্বাস ছিল যা সে সরাসরি ভাঙতে পারল না। অর্জুন একপাশে দাঁড়িয়েছিল এবং তার মুখে ভয় ছিল না, শুধু এই চিন্তা ছিল যে তার কারণে আরজার কোনো ক্ষতি না হয়। কিছুক্ষণ পর রোহন ধীর কিন্তু কঠিন স্বরে বলল, ঠিক আছে আরজা, যদি তুমি এত বিশ্বাস করো তাহলে আমিও সত্য জেনেই যাব। কিন্তু মনে রেখো, যদি এই বিশ্বাস ভেঙে যায় তাহলে সমাজ তোমাকে কখনো ছাড়বে না। এতটুকু বলে সে চলে গেল। সেই রাতে মেহতা ভিলায় সবকিছু শান্ত ছিল, কিন্তু এই শান্তি আগের মতো ছিল না। এটা ছিল এমন এক ঝড়ের পরের শান্তি যা ভিতরে ভিতরে সবকিছু বদলে দিয়েছিল। পরের দিন সকালে আরজা অফিসের সব কাজ থেকে একটু বিরতি নিয়ে প্রথমবার অর্জুনকে তার কেবিনে ডেকে পাঠালেন। অর্জুন একটু ঘাবড়াল, কিন্তু ভিতরে গেল। আরজা তাকে বসতে বললেন এবং কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। অর্জুন জিজ্ঞাসা করল, কেমন সিদ্ধান্ত ম্যাডাম? আরজা তার চোখের দিকে তাকিয়ে বললেন, এখন থেকে তুমি শুধু এই বাড়িতে কাজ করা ছেলে থাকবে না, তুমি আমার কোম্পানির একটা ছোট প্রজেক্টে আমার টিমের সাথে কাজ করবে। অর্জুন অবাক হয়ে বলল, কিন্তু আমি তো খুব বেশি পড়াশোনা করিনি, আমি কিভাবে? আরজা মাঝখানে বললেন, শেখা শুরু করবে, কারণ আমি তোমার উপর বিশ্বাস করি। এটা শুনে অর্জুনের চোখে জল চলে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। সেই দিন থেকে অর্জুনের জীবন ধীরে ধীরে বদলাতে লাগল। এখন সে শুধু নৌকর ছিল না, বরং একজন শেখার মানুষ হয়ে উঠছিল। বাড়ির বাকি লোকেরা আর আগের মতো অপবাদ ছড়াতে পারছিল না, কারণ আরজা স্পষ্ট করে দিয়েছিলেন যে কারো সম্মান নিয়ে প্রশ্ন তোলা তিনি সহ্য করবেন না। সময় গড়িয়ে গেল এবং অর্জুন পরিশ্রম করে নিজেকে প্রমাণ করতে শুরু করল। সে ছোট কাজ থেকে শিখতে শিখতে কোম্পানির কাজে ভালো হয়ে উঠল এবং আরজার প্রথমবার মনে হল যে তার টিমে এমন কেউ আছে যে লোভ এবং স্বার্থ ছাড়াই পরিশ্রম করছে। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা মজবুত বিশ্বাস গড়ে উঠল, কিন্তু এখন সেই বিশ্বাস অপবাদ থেকে নয়, বরং সত্যতা এবং সম্মান থেকে জড়িত ছিল। কয়েক মাস পর একটা বড় ব্যবসায়িক প্রজেক্ট এলো, যেখানে কোম্পানির বাইরে থেকে একজন বিশ্বাসযোগ্য মানুষের দরকার ছিল, এবং আরজা বিনা দ্বিধায় অর্জুনের নাম সামনে আনলেন। এটা শুনে অনেকে অবাক হয়েছিল, কিন্তু আরজা তার সিদ্ধান্তে অনড় ছিলেন। প্রজেক্টের দিন অর্জুন খুব নার্ভাস ছিল, কিন্তু সে পুরো পরিশ্রম করে কাজ করল এবং সবাইকে চমকে দিল। মিটিং শেষ হওয়ার পর ক্লায়েন্ট নিজে আরজাকে বলল, আপনার এই ছেলে খুব সৎ এবং তীক্ষ্ণ, একে হারাবেন না। সেই দিন প্রথমবার আরজার মনে হল যে তিনি সঠিক মানুষের উপর বিশ্বাস করেছিলেন। সন্ধ্যায় যখন দুজনে অফিস থেকে বের হলেন, তখন হালকা বৃষ্টি হচ্ছিল। আরজা ছাতা খুললেন এবং অর্জুন তার সাথে হাঁটতে লাগল। রাস্তায় কোনো অপবাদ ছিল না, কোনো ফিসফিসানি ছিল না, শুধু একটা সত্যিকারের সম্মান ছিল। অর্জুন ধীরে ধীরে বলল, ম্যাডাম, যদি আপনি সেদিন আমাকে সমর্থন না করতেন তাহলে আমি আজ এখানে থাকতাম না। আরজা হালকা হেসে বললেন, আমি শুধু একজন মানুষের ওপর বিশ্বাস করেছিলাম এবং সেই বিশ্বাস ভুল ছিল না। দুজনে কিছুক্ষণ চুপ করে রইল এবং এগিয়ে চলল। মেহতা ভিলা এখন আগের মতো ছিল না, এখন সেখানে সন্দেহ নয়, বরং বোঝাপড়া ছিল। আর এই পুরো গল্প সবাইকে এই শিক্ষা দিয়ে গেল যে যখন মানবিকতা এবং বিশ্বাস সত্যি হয়, তখন অপবাদ নিজে থেকেই শেষ হয়ে যায়। আর এর সাথে গল্প শেষ হয়ে যায়। এখন বলুন তো দর্শক বন্ধুরা, একজন সাধারণ নকরের সাথে জমিদারের মেয়ের এমন অসম্ভব প্রেম কি সত্যিই সম্ভব, নাকি সমাজের কঠিন দেওয়ালের সামনে সব প্রেমই হার মানতে বাধ্য? রাঘবের মতো সৎ মানুষ কি সত্যিই ভালোবাসার অধিকারী,
নাকি শুধু টাকা আর পদমর্যাদাই ভালোবাসার যোগ্যতা নির্ধারণ করে? আপনি কি মনে করেন? গৌরীর সাহসকে আপনি সমর্থন করেন, নাকি ঠাকুর হরিরামের সিদ্ধান্তকে সঠিক মনে করেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। লাইক করে দিন যদি গল্পটা আপনার মনে দাগ কেটে থাকে। কমেন্ট করুন আপনার প্রিয় অংশ কোনটা ছিল। আর আমাদের নাইট টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন আরও হৃদয়স্পর্শী গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি। বেল আইকনটি অন করে রাখুন যাতে কোনো গল্প মিস না হয়। ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে চলি।